ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক, দুই পক্ষেরই ক্যাম্পাসে অবস্থান। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। শত কোটি টাকা খরচেও হাতের ইশারায় আজকে ট্রাফিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলছে সিটি কর্পোরেশন। বুয়েট নির্ধারণ করছে, ওই কস্ট এস্টিমেটটাও তারা করছে। আমরা পেলে ডিটিসি এর সাথে মিটিং করে স্থানীয় সরকার বিভাগ যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করব। বালু উত্তোলন আর দখল দূষণে খরস্রোতা সামেশ্বরী এখন শান্ত, নামমাত্র দরে ইজারা নিয়ে কোটি টাকার বাণিজ্য। ইসরায়েলে মুহুর্মুহুর ড্রোন ও রকেট হামলা হিজবুল্লাহ, লেবাননের পাহাড় থেকে পিছু হটল ইসরায়েলি সেনারা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে রাতে সংঘর্ষ হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও দুই পক্ষের মধ্যে বুটেক্সের হলে ছাত্রলীগ ও ছাত্রদল ঢোকায় ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হয় সংঘর্ষ। এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। বিস্তারিত থাকছে আতাউর নিয়নের প্রতিবেদনে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতে হয় সংঘর্ষ। দুই গ্রুপের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। কাহিনীর শুরু হয় বুটেক্স আজিজ হল থেকে, যেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রবেশের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে। হ্যাঁ, বুটেক্সের আজিজ হলের ভিতরে আমাদের দুইটা তিনটা ছাত্রকে ওরা এখানে মারছে একসাথে, কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি। আমরা যে এগিয়ে স্টুডেন্ট, ওদের কাছে আমরা সমাধান চাইছি, হাত জোর করে মাপ চাইছি, ভাই তোরা জায়গা আমরা চলে যাই। ওরা সমাধান যে পর্যন্ত গেছি, ওরা আবার আমাদেরকে উল্টা অ্যাটাক করছে। তবে এর মধ্যে কেউ আবার ছাত্রদল প্রবেশের অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কেন তারা হলে এসেছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমি মনে করি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সবার মাধ্যমে সর্বপ্রথম যদি কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে বুটেক্স। ছাত্রদলের 4 জন মিটিং করতে আসছিল, তখন আমাদের যেহেতু আমাদের রাজনীতি নিষিদ্ধ, সে আমাদের সিনিয়ররা বের করে দিতে গেছে। তখন তারা বলতেছে যে তারা বের হবে না। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। কারণ বুটেক্স প্রথম থেকেই এই জিনিসগুলোতে আমাদের খুবই আমরা সেনসিটিভ। যারা বিভিন্ন রাজনৈতিক ছায়াতলে এসব করছে, আমরা এদের সুষ্ঠু বিচার চাই। আর এই ঘটনার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও পুলিশ। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের শুরু হয় সংঘর্ষ। এতে মধ্যরাত থেকে সারা রাত ওই এলাকায় আতঙ্ক বিরাজ করে। সেই সাথে ক্যাম্পাস দুটির আশেপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় দুই পক্ষের অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে এলাকার মসজিদে মাইকিং করে তাদেরকে যে যার হলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে রাতে উভয় পক্ষকেই নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিতে দেখা গেছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। গত 15 বছরে 120 কোটি টাকা খরচ করেও পুলিশের হাতের ইশারা থেকে বের হতে পারেনি ঢাকার ট্রাফিক ব্যবস্থা। অভিযোগ রয়েছে, একের পর এক প্রকল্প হাতে নেওয়া হলেও আসল উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেয়ার। বিশ্লেষকরা মনে করেন, বাস্তবতার সাথে মিল রেখে যতই ডিজিটাল করা হোক না কেন, কোনো প্রকল্পতেই মিলবে না সুফল। এদিকে সিটি কর্পোরেশন বলছে, নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। ঢাকার ট্রাফিক ব্যবস্থা চিন্তা করতে গেলেই মাথায় আসবে এক অনিয়ন্ত্রিত যোগাযোগ ব্যবস্থার। সরু রাস্তায় চোখে পড়বে হাজার হাজার ব্যক্তিগত গাড়ি। নিজেও যাব না, অন্য কেউ যেতে দিব না,
এই নীতিতে বিশ্বাসী রংচটা বাস, সাথে 3 চাকার সিএনজি। আর দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্যাডেল রিকশার সাথে নতুন সংযোজন, নিজেদের হারকিউলিয়াস ভাবা ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে দেখা যায় এমন সব যানবাহনই আছে ঢাকার রাস্তায়। আছে যান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক বাতি, কিন্তু শুধু নেই লাল সবুজ আলোর নির্দেশনা। তবে ঢাকার রাস্তায় লাল সবুজ বাতি জ্বালানোর চেষ্টার কমতি ছিল না। একের পর এক নেওয়া হয়েছে কোটি কোটি টাকার প্রকল্প। 2001 থেকে 2005 সালে প্রথম স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট স্থাপন করা হয়, তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিন না যেতেই তা অকার্যকর হয়ে পড়ে। 2012-13 সালে সেই অকার্যকর বাতিতেই আলো ফেরাতে চলে চেষ্টা, দেয়া হয় নতুন করে অর্থ বরাদ্দ। এভাবেই গত 15 বছরে কখনো রক্ষণাবেক্ষণ, কখনো ডিজিটাল সিগন্যাল লাইট স্থাপন, কাউন্টডাউন, সৌর প্যানেল কিংবা ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের নামে খরচের অঙ্কটা গিয়ে ঠেকেছে 120 কোটি টাকারও বেশি। মাঝে একবার ট্রাফিক পুলিশের হাতে ডিজিটাল সিগন্যাল নিয়ন্ত্রণে তুলে দেওয়া হয়েছিল রিমোট কন্ট্রোলও, কিন্তু সেগুলো নাকি চুরি হয়ে যায়। তাই এখনও ঢাকার যান চলাচল নিয়ন্ত্রণে একমাত্র ভরসা ট্রাফিক পুলিশের হাতের ইশারা। তবে এই হাতের পেছনেও ব্যয়টা নেহায়েতই কম না। ঢাকা শহরের প্রায় 6.5 শতাধিক স্থানে দায়িত্ব পালন করেন প্রায় 3000-এর বেশি পুলিশ সদস্য, যাদের জন্য বেতন ভাতা বাবদ বছরে সরকারের ব্যয় প্রায় 164 কোটি টাকা। কিন্তু এরপরও ক্রমবর্ধমান যানজটের লাগাম টেনে ধরা যায়নি। কথা ছিল এই বাতিগুলোর লাল আলোয় গাড়ি থামবে, সবুজে চলবে আর হলুদে সতর্ক হবে, কিন্তু এই বাতিগুলো নিজেরাই জানে না যে তাদের জন্মটাই হয়েছে একটা গোষ্ঠীর আখের গোছানোর জন্য। ঠিক একই রকমভাবে এই শহরে চলাচলকারী লাখ লাখ মানুষের প্রশ্ন, বাতি আছে, বিদ্যুৎ আছে, লাল সবুজ আলো কেন জ্বলে না? ডিটিসিএ বলি, মেয়র অফিস বলি, যারা যারা সিগন্যালের উদ্যোক্তা ছিলেন তাদের কেউই সিগন্যাল জানেন না। প্রজেক্ট নিলে পরেই তো পাশ হয়ে যায়, যার ফলে আগের প্রজেক্ট নেওয়ার ফলে বাস্তবায়ন হলো না। কিন্তু এইটার জবাবদিহি না দিয়ে আমি পরেরটায় চলে গেলাম, সিগন্যাল সিঙ্ক্রোনাইজেশন। তারপরে চলে আসলো ডিটিসিএ, কৃত্রিম বুদ্ধিমত্তার সিগন্যাল। এইটা দেখে মেয়র এসে বলেন আমিও আরেকটা নেই কৃত্রিম বুদ্ধিমত্তার। এইগুলি হলো হরিলোড করেছেন ওনারা পয়সা। এক পরিসংখ্যানে দেখা যায় ঢাকা শহরে যানজটের কারণে বছরে ক্ষতির পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। অথচ গত 15 বছরে সেই ক্ষতি কমানো তো যায়নি, উল্টো সড়কে বেড়েছে বিশৃঙ্খলা। নগরপিতা থেকেও নগর ছিল অভিভাবকহীন। ঢাকা সিটির ট্রাফিক অবকাঠামো, ট্রাফিক সিগন্যালিংকে পূর্বের অভিজ্ঞতার আলোকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেটা শাহবাগ থেকে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত পাইলটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। সেখানে যেখানে সিগন্যালিংয়ের বিষয় আছে, ওই স্পটগুলো বুয়েট নির্ধারণ করছে, ওই কস্ট এস্টিমেটটাও তারা করছে। আমরা পেলে ডিটিসির সাথে মিটিং করে স্থানীয় সরকার বিভাগ যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করব। সবশেষ 70 কোটি টাকা ব্যয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যুক্ত করে নতুন প্রকল্প নেওয়া হলেও তা আলো জ্বালাতে পারেনি। হিসেব মতে বর্তমানে ঢাকার সড়ক সংযোগগুলোতে মোট ট্রাফিক সিগন্যাল আছে 110টি। শুধু গুলশান 2 ছাড়া বাকি সবগুলোর কাজ ঝড়ঝাপটা থেকে নিজেকে রক্ষা করে জীর্ণ শীর্ণ হয়ে শুধুই টিকে থাকা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি ঘাড়ি নিয়ে বেঁচে আছেন রনি শেখ। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা দিতে রনিকে বিদেশে পাঠানো প্রয়োজন। অন্যদিকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। আমার যে একটাই সন্তান, কামাই করতে আমরা খাতাম, এখন তো কেউ কামাই না। মায়ের কান্না সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি বিদ্ধ করেছে একমাত্র ছেলে রনিকে। মুখের কয়েকটি দাঁত ভেঙে গুলি আটকে আছে তার ঘাড়ে। প্রচণ্ড ব্যথা আর কষ্ট নিয়ে বেঁচে আছেন রনি শেখ।
রনির গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ঘোষপুর ইউনিয়নের ধোতরকাঠি গ্রামে। 5 আগস্ট রাজধানীর নর্দা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পুরো শরীর অবশ হয়ে যায়। প্রাইভেট হাসপাতালে 18 দিন আইসিইউতে থাকাসহ বিছানায় পড়েছিলেন 2.5 মাস। এ সময়ে পরিবারকে হারাতে হয়েছে চাষের জমি ও দুধের গরু, পড়তে হয়েছে ঋণের কবলে। পপুলা হাসপাতালে আপনার 12,18,900 টাকা বিল আইছে। তারপরে ছাত্রকে ধরে পরে আমার মেডিসিনের বিলটা দেওয়া লাগছে, 4 লক্ষ টাকা ওখানে দিয়ে আইছি পপুলা হাসপাতালে। ইউনাইটেড দিছি 1,11,000। সবাই টাকা চাচ্ছে এখন। কয় মাস টাকা রাখে মানুষ বলেন? ওই গ্রামের মানুষ করে বাজার সদাই করে দেখা চাইল তাই এই খাইতেছে। রনি রাজধানীর গুলশানে একটি প্রাইভেট অ্যাপার্টমেন্টের ম্যানেজার ছিলেন। 6 মাস বয়সী সন্তান সহ স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বাবা এনামুল হক মিরপুরের একটি বাসায় নিরাপত্তা প্রহরী। ঘাড়ে ঘাতকের ছড়া গুলি বয়ে বেড়ানো এ যোদ্ধা জানালেন সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। পরে গুলি ছোড়া দেখে আমরা সবাই দৌড় দিয়েছি। আমাদের সাথে অনেকজনে গুলি লাগছে। একজনের হাঁটু করে গুলি বের হয়ে গেছে, একজনের হাতে লাগছে, আমার লাগছে হলো সবার লাস্টে। আমি গুলি ছোড়া দেখে দৌড় দিয়েছি আর পিছনে এরকম তাকাইছি। পরে গুলি করছে, ল্যাম্পপোস্টে লাগছে, রাস্তা ল্যাম্পপোস্টে লেগে তারপরে মুখের ভিতর ঢুকে গেছে। বর্তমানে রনি শেখকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে ইবনে সিনা হাসপাতাল কল্যাণপুর শাখা। শুরু থেকেই অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। জানালেন গুলি অপসারণ সহ রনির প্রয়োজন উন্নত চিকিৎসার। যদি বুলেট বের করতে গিয়ে তার আরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে এটা না বের করাই ভালো। আরও 2-4 জন নিউরোসার্জন, অর্থোপেডিক সার্জন সবাইকে নিয়ে যদি বসে যদি এটা আবার একটু রিভিউ করা যায় যে আমরা একটা বুলেটটা খুলবো না রেখে দেবো, এটা একটা হতে পারে। সেকেন্ড হতে পারে যে ওনার জন্য যদি বিদেশে আবারও কোনো অপরচুনিটি থাকে সরকারের পক্ষ থেকে যে তাকে পাঠায়া এই বুলেটটা বের করার কোনো তার জন্য পজিটিভ হবে কিনা বা করা যায় কিনা, সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে হয়তো একটু সহযোগিতা চাই আমার রোগের জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনকালে আহতদের সেবা পাওয়া নিয়েই ছিল এক প্রকার অনিশ্চয়তা। কিন্তু তারপরও আহতদের চিকিৎসা সেবা প্রদান থেকে বিচ্যুত হননি বহু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, যে কারণে অনেক হাসপাতালকে পড়তে হয় নানা আইনি ঝামেলায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান নৈতিক দায়িত্ববোধ থেকেই সেবা দিয়ে গেছেন তারা। আন্দোলন সম্পৃক্ত যে সকল স্টুডেন্ট, বিভিন্ন পেশাজীবী মানুষ যারাই আহত হয়েছেন সবাইকে আমরা ফ্রি ট্রিটমেন্ট করেছি। সেই হিসেব করলে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমাদের 4টা হসপিটাল থেকে প্রায় 200-র অধিক রোগী আমরা এখানে তারা অ্যাডমিটেড ছিল, অ্যাডমিটেড থেকে চিকিৎসা নিয়েছে। বিভিন্ন ইনভেস্টিগেশন করে আপনার চিকিৎসা সহায়তা পেয়েছে। এই সংখ্যাটা প্রায় 600-র উপরে হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত রনির মতো অনেকের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বিদেশ গেছেন মাত্র 7 জন। প্রক্রিয়াধীন রয়েছেন আরও অন্তত 20 থেকে 25 জন। যদিও সরকারি ব্যবস্থাপনার দীর্ঘসূত্রিতায় উন্নত চিকিৎসা প্রাপ্তিতে দেরি হচ্ছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। আবহাওয়ার পরিবর্তনের সাথে চট্টগ্রামে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন আশঙ্কাজনক হারে। গত 1 সপ্তাহেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে মারা গেছে 2 শিশু। ডেঙ্গুর সাথে শীতজনিত রোগের প্রকোপে বাড়ছে সংখ্যা। ফয়সাল করিমের প্রতিবেদন। নভেম্বরের শেষে চোখ রাঙাচ্ছে শীতজনিত রোগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের এই দীর্ঘ সারি সেই ইঙ্গিতই দিচ্ছে। শিশু ওয়ার্ডের বহির্বিভাগ। গেল সপ্তাহে এখানে আসা রোগীদের বেশিরভাগই সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন। স্বাভাবিক সময়ে 80 থেকে 100 রোগী থাকলেও এখন তা ছাড়িয়েছে 2 থেকে 3 গুণ। ওনার ঠান্ডা লাগছে আজকে প্রায় 15-20 দিন ধরে। আজকে এখানে আসছি ট্রিটমেন্টের জন্য। বহির্বিভাগের বাড়তি চাপের প্রভাব দেখা গেল শিশু ওয়ার্ডেও। বর্তমানে এখানে গড়ে ভর্তি হচ্ছেন 70 থেকে 80 জন। 1 সপ্তাহে এই বিভাগে শীতজনিত রোগে মারা গেছে 2 শিশু। নিউমোনিয়াটা একটু সারছে,
পেটে ব্যথার জন্য ডোজ দিয়েছিল, ডোজগুলো দেওয়ার পরে এখন ডায়রিয়ার মতো হয়ে গেছে। ঠান্ডা ছিল, কাশি ছিল, শ্বাসকষ্ট ছিল, জ্বর ছিল। শিশুদের পাশাপাশি বেড়েছে বৃদ্ধদের আক্রান্তের হার। ডেঙ্গুর লক্ষণের সাথে শীতজনিত রোগের মিল থাকায় বাড়ছে সংশয় ও শঙ্কা। দুই ধরনের রোগীদের সিমিলারিটি হচ্ছে যে ডেঙ্গুতে যেমন সারা শরীর ব্যথা থাকে, কোমর ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, অসম্ভব ব্যথা। ফ্লুতেও কিন্তু একই ধরনের, শরীরে অসম্ভব প্রচণ্ড ব্যথা থাকে। টনসিলের সমস্যা, কানের সমস্যা, এই ধরনের রোগী জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, তারপরে দেখা গেল যে না এটা ডেঙ্গু। এটা একটু কনফিউজিং। এমন অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত গরম কাপড় পরা সহ শিশুদের শরীরে রোদ লাগানোর কথা বলছেন চিকিৎসকরা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। বালু তোলার নামে নেওয়া হচ্ছে পাহাড়ি খরস্রোতা স্বচ্ছ পানির নদী সোমেশ্বরীকে। খনিজ সম্পদে ভরা এই নদী ভোগ দখলে হারিয়েছে নিজস্বতা। নামমাত্র মূল্যে ইজারা নিয়ে কোটি টাকার বাণিজ্য করছেন প্রভাবশালীরা। অপরিকল্পিত বালু উত্তোলন থেকে সৃষ্ট গভীর খাদে পড়ে ঘটছে মৃত্যুর মতো ঘটনা। স্থানীয়দের দাবি, সোমেশ্বরী থেকে বালু উত্তোলন সাময়িক নয়, বন্ধ হোক স্থায়ীভাবে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে দেখুন বাকিটা। পাহাড়ি কন্যা সোমেশ্বরী নদীর এমন শান্তনীরব পরিবেশের সাথে খুব একটা পরিচিত নয় স্থানীয়রা। সে কথাই বলছিলেন নদী তীরের বাসিন্দা আব্দুল হাশেম। 14 বছর পর ফের নদীতে নেমেছেন মাছ ধরতে। ছোট ছোট ফাঁদ পেতেছেন সোমেশ্বরীর স্বচ্ছ জলে। আগের পরিবেশটা তো খুব শান্ত ছিল, এই বালু তোলার পরিবেশটা তো কত নেতামি, কত কিছু, কত কাজিয়া ঝগড়া। শত বছর ধরে উজান থেকে সোমেশ্বরী বয়ে এনেছে বালু, পাথর, কয়লাসহ নানা খনিজ সম্পদ, যার উপর ভর করে চলেছে আব্দুল হাশেমের মতো হাজারো মানুষের জীবিকা। তবে 2010 সালের পর নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রথা চালু করাই কাল হয়েছে নদীর। নদীকে ব্যবহার করে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন ক্ষমতাসীনরা। স্থানীয়রা বলছেন বালু উত্তোলনের নামে ধ্বংসযজ্ঞ চলেছে। বিপরীতে মিলেছে নদী দূষণ আর প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনা। প্রশাসনের নাকের ডগায় বসে তৎকালীন ক্ষমতাসীন দলের তকমা লাগিয়ে নদীকে লুটে পুটে খেয়েছেন স্থানীয় সংসদ সদস্য, পৌর মেয়র সহ প্রভাবশালীরা। মনে যায় যে অদর্শ পয়সা কামায় বাসা বাড়ি করে কোটি কোটি টাকার মালিক। সোমেশ্বরী নদীর 0 পয়েন্ট থেকে জারিয়া পর্যন্ত মোট 5টি বালু মহলে অবৈধ ড্রেজিং করে বালু তোলায় নদী যেন এখন মরতে বসেছে। নদীর সর্বত্রই তৈরি হয়েছে চোরাবালির মৃত্যুফাঁদ। গত 2 বছরে নদীর চোরাবালির ফাঁদে পড়ে প্রাণ গেছে অন্তত 15 জনের। এর মধ্যে 2024 সালের অক্টোবর পর্যন্ত প্রাণ হারিয়েছেন 8 জন। এছাড়াও নদী ভাঙন, শব্দ দূষণ ও পরিবেশগত ক্ষতি তো রয়েছেই। অসংখ্য প্রাণহানির ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি। তারা বিধি অনুযায়ী বালু উত্তোলন করে নাই এবং এই রাস্তাঘাট এই পর্যন্ত বোধহয় আমার মনে হয় 100-র উপরে চূড়া বালুতে মারা গেছে। বাংলাদেশ আইনবিদ সমিতি বেলার একটি রিট পিটিশন মামলায় হাইকোর্টের নির্দেশে চলতি বছরের এপ্রিল থেকে বালু উত্তোলন ও ইজারা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন নদীর বাণিজ্যিকরণ বন্ধের পাশাপাশি বন্ধ করতে হবে ব্যক্তি ইজারাও। সোমেশ্বরীর এখন যে মরণ দশা, সেই মরণ দশার জন্য দায়ী এই বালুমহাল, অবৈধ বালু উত্তোলন। সোমেশ্বরীকে বাঁচিয়ে রাখার জন্য যে কাজটি করতে হবে, যে অপরিকল্পিতভাবে যে বালু উত্তোলন, এটা বন্ধ করতে হবে এবং এই যে বাংলা ড্রেজার দিয়ে এগুলা বন্ধ করতে হবে। বালু উত্তোলন বন্ধ থাকায় সোমেশ্বরী তার আগের রূপে ফিরতে শুরু করেছে। এছাড়া নদী রক্ষায় নানা ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ডও। আইনগতভাবে আমরা দেখতে হবে যে এখানে কতটুকু বালু উত্তোলন করলে নদীটি বাঁচবে। জনগণ চাইলেই মানে যেভাবে ইচ্ছা সেভাবে যদি বালু তোলে তাহলে আসলে নদীটি বাঁচানো যাবে না। সোমেশ্বরী নদীর একটা প্রকল্প আমাদের প্রণয়ন করা হয়েছে এবং প্রকল্পটা অনুমোদিতও হয়েছে। আমাদের এখানে একটা স্টাডি অঙ্গ রয়েছে। এই স্টাডিটার মাধ্যমে আমরা সোমেশ্বরী নদীর ভাঙন কবলিত এরিয়া, বিশেষ করে এই নদীর বালু কিভাবে উত্তোলন করলে নদীর বৈশিষ্ট্যটা বজায় থাকবে সে বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হবে। সর্বশেষ 2023 সালে নদীর 5টি বালুমহলের ইজারা হয় প্রায় 76 কোটি টাকায়। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।
যশোরের মনিরামপুরের মধুপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। 6টি ঘর বরাদ্দ পেয়েছে একই পরিবার। ঘরে লাগিয়েছেন 3টি এসি, ঘরের বারান্দায় গ্রিল, মেঝেতে লাগিয়েছেন টাইলস। এমনকি ভূমিহীনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সহ 4টি ঘর দখলে রাখার অভিযোগ রয়েছে কয়েকজনের বিরুদ্ধে। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে দেখুন প্রতিবেদন। দেখে বোঝার উপায় নেই যে ঘরগুলো ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের। যশোরের মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের আলতাফ হোসেনের 3টি ঘরে এভাবেই বসেছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ভূমিহীনদের জন্য নির্মিত এখানকার 37টি ঘরের 6টি দখলে রেখেছে তার পরিবার। উপজেলার তালিকায় আলতাফের নিজের নাম না থাকলেও 2 স্ত্রীর নামে নিয়েছেন 2টি ঘর। এর মধ্যে ছোট স্ত্রীকে দেখিয়েছেন স্বামী পরিত্যক্তা হিসেবে, আর শ্যালিকা 2 পুত্রবধূ ও ভাতিজার স্ত্রীর নামে নিয়েছেন আরও 4টি ঘর। তবে আলতাফের দাবি, ওই জমিতে আগে থেকেই তাদের ঘর থাকায় তার পরিবারের অনুকূলে 6টি ঘর দিয়েছে সরকার, আর এসি লাগিয়েছে তার ছেলেরা। চেয়ারম্যান দখল করে দেওয়ার এই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে। ছবি আছে আপনার ডিসি অফিসে, ইউনো অফিসে। সেই চেয়ারম্যান বাঁচার জন্য আমার এগুলো করেছে, এগুলো করছে। ঘরটা শুরুর থেকে শেষ পর্যন্ত গেইতে প্লাস্টার করে পর্যন্ত দিয়েছে। দেওয়ার পরে আমরা একটু হালকায় রং করেছি, একটু গ্রিলটা লাগাইছি। এটাই আমাদের বাড়তি। মাসিক কিস্তির মাধ্যমে, মানে কোম্পানি আমাদের বেতন দিত, বেতন থেকে মাসে 2000 টাকা কাটবে, সেই পারপাসে কোম্পানি আমাকে এসি দিচ্ছে। এখানকার বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের সব কাজ হয় আলতাফের ইচ্ছায়। ক্ষমতার দাপটে নানাভাবে প্রভাব বিস্তার করেন স্থানীয়দের উপর। ও জায়গায় ওর ঘরে টাইলস বসানো আছে, এসি লাগানো আছে, কিন্তু আমাদের এই জায়গায় কোনো গুরুত্ব দেয় না ওরা। অন্য যে সমস্ত গরিব গরিব মানুষ, তাদের কোনো দখলে নেই, ওনার দখলে রেখে এইভাবে চলতেছে। 22টা ঘরের মধ্যে ওর 6টা আছে, আর একজনের আছে 4টা, মানে এইভাবে মিলাই মোট সর্বশেষ ঘর। কিন্তু কোন নিয়মে এই ঘরের দায়িত্বে কে ছিলেন, কারা দিলেন, কিভাবে দিলেন, এটা তানারা জানে। এমন বাস্তবতায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। আমরা অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী তদন্ত সাপেক্ষে দেখব যে তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি এবং আমাদের নীতিমালা অনুযায়ী আশ্রয়ে ঘর পাওয়ার তিনি উপযুক্ত ছিলেন কিনা, সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বেহাল। একটু বৃষ্টিতেই ওঠে পানি, রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এমন অবস্থায় বরাদ্দের ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। এখন যশোর। বরিশালে সমবায় ব্যাংক লিমিটেডের জমি ও ভবন অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে জমিতে স্থায়ী ভবন নির্মাণ করে চলছে ব্যবসা বাণিজ্য। পুরো বিষয়টি অনিয়মের মাধ্যমে হয়েছে বলে দাবি উপজেলা সমবায় কর্মকর্তার। তদন্ত শেষে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান জেলা সমবায় কর্মকর্তা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। দেশের মানুষের আর্থিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গড়ে উঠেছিল সমবায় ব্যবস্থা, আর এর কার্যক্রম টেকসই ও মজবুত করতে প্রতিষ্ঠা করা হয় সমবায় ব্যাংক। দারিদ্র্য বিমোচন, উৎপাদনমুখী ব্যবস্থা গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরিতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখান থেকেই একসময় ঋণ নিয়ে চালানো হতো নানা কার্যক্রম। বরিশালে 1913 সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। এই ব্যাংকটিতে জমির পরিমাণ প্রায় 36%। প্রতিষ্ঠাকালীন সদস্যদের কেউ এখন বেঁচে নেই। 2001 সাল থেকে সমবায় ব্যাংকের ঋণ দেওয়া বন্ধ, নেই কোনো কার্যক্রম। এত বড় একটি প্রতিষ্ঠানে হিসাব রক্ষক পদে একজন কর্মী ছাড়া আর কেউ নেই। পরোক্ষত এ সম্পদে অনেকেরই লোলুপ দৃষ্টি। ব্যাংকের জমি ও ভবন দখলে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। খুব বিপদের মধ্যে আছি, বিভিন্ন রকম আমাকে হ্যারেস করতেছে। কেউ এসে বলতেছে এটা অবৈধ, এটা অবৈধ, এটা অবৈধ, এবং বলতেছে যে আমার জমি পাবো। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বগুড়া রোডে সমবায় ব্যাংকটি অবস্থিত। এখানে 111 বছরের পুরাতন একটি দ্বিতল ভবন রয়েছে, কিন্তু এই সম্পদ রক্ষণাবেক্ষণে নেই কোনো কমিটি ও যোগ্য কর্মকর্তা। এই সুযোগে ইতিমধ্যে ব্যাংকের জমিতে স্থায়ী ভবন নির্মাণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে একটি পক্ষ, আর সবকিছু অনিয়মে করা হয়েছে বলে দাবি উপজেলা সমবায় কর্মকর্তার। সমবায় ব্যাংক লিমিটেড বরিশালের জমিতে যে ভবনটি নির্মাণ করা হয়েছে সেটা প্রপার প্রসিডিউর মেনটেন করে করা হয় না, এবং সবকিছুই অত্র কার্যালয়ের অগোচরে করা হয়েছে। এক সময়ের কর্মমুখর ব্যাংকটির ভবনের ভেতরে রয়েছে বিভিন্ন আসবাবপত্র। অযত্ন অবহেলা হলেও সমবায়ীদের বিভিন্ন তথ্য এখনও সেখানে রক্ষিত।
কিন্তু এই ব্যাংকের জমিতে ভবন নির্মাণ হয়নি নিয়ম মেনে। তদন্ত শেষে সে কথাই জানালেন বরিশালের জেলা সমবায় কর্মকর্তা। জায়গাটা নিছে তার কই, চুক্তিপত্র কই নেই। আচ্ছা, এই যে জায়গাটা নিছে তাহলে মিটিংটা কই, মানে অব্যবস্থাপনা ফাঁকতাল দিয়ে এটা হয়েছে। বিভাগীয় সমবায় কর্মকর্তা জানান, জমিতে ভবন নির্মাণ হয়েছে সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর আমলে। তখন তিনি সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে ওটা অ্যাডহক কমিটি চলতেছে, পরবর্তীতে নির্বাচিত কমিটি আসলে আমরা এই বিষয়টা আইনগতভাবে যেসব দিকগুলো ভালোভাবে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে ভবনটি ভাড়া নিয়ে ব্যবসা করছে একটি রেস্তোরাঁ। 2024 সালের এপ্রিল থেকে পরবর্তী 5 বছর চুক্তির মেয়াদ। 3003 বর্গফুটের ভাড়া ধরা হয়েছে মাত্র 40,000 টাকা। এছাড়া প্রায় সমান একটি একতলা ভবনের ভাড়া নির্ধারণ হয়েছে মাত্র 12,000 টাকা। ভাড়ার দর নির্ধারণে বাজার দর না মানার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সমবায়ীদের পক্ষ থেকে সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে অভিযোগ করা হয়েছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ছে ভার্মি কম্পোস্ট সারের। মাসে শতাধিক কৃষি উদ্যোক্তা বাজারজাত করছেন প্রায় 50 টন সার। ফসল উৎপাদনে খরচ কমাতে কৃষকদের এই সার ব্যবহারে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এতে তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা। বিস্তারিত আলামিন তালুকদারের প্রতিবেদনে। ঝালকাঠি শহরের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ কৃষি বিভাগের পরামর্শ নিয়ে 2022 সালে পশ্চিম চাঁদকাঠি এলাকায় গড়ে তোলেন ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট। সময়ের সাথে বেড়েছে উৎপাদনের পরিধি, সেই সঙ্গে ঘুরছে তার ভাগ্যের চাকা। প্রথমে এই ছোট একটি শেড দিয়ে যাত্রা শুরু করলেও এখন দোচালা ঘরে 18টি রিং ও 16টি বক্স স্থাপন করে চলছে বাণিজ্যিক সার উৎপাদন। মাস শেষে তার লাভ হয় 35 থেকে 40,000 টাকা। উৎপাদনের পরিমাণ বাড়তে বাড়তে মোটামুটি এখন ভালোই পরিস্থিতিতে উৎপাদন হচ্ছে। আর আমি মনে করি এটাই আশাবাদী, এটা অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। গোবর ও কলা গাছের কুচি মিশ্রণ দিয়ে তৈরি করা হয় এই ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন প্রক্রিয়া, যা শেষ হতে সময় লাগে প্রায় 40 দিন। কৃষক পর্যায়ে প্রতি কেজি সার বিক্রি হয় 15 থেকে 20 টাকা দরে। ভালো ফলন পাওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে এই সারের। আশা করি এটা দিয়ে আমরা লাভবান হব, এটা লাভজনক একটা ব্যবসা। এখানে আমাদের আত্মকর্মসংস্থানের জন্য 3-4 জন লোক নিয়োগ হয়েছে। এখানের আয় থেকে তাদের স্বাবলম্বীভাবে তারা চলাফেরা করতে পারে। পাশাপাশি উদ্যোক্তা হওয়া যাবে। তরুণ সমাজ যারা আছে আপাতত বেকার আছেন, তারা এটা ব্যবহারের ফলে বা কারো কাছ থেকে পরামর্শ নিয়ে এইভাবে ভার্মি কম্পোস্টের উৎপাদন কেন্দ্র তৈরি করতে পারেন। উদ্যোক্তাদের সার উৎপাদনের এসব প্লান্ট নিয়মিত পরিদর্শন করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা, দিচ্ছেন দরকারি সব পরামর্শ। উদ্যোক্তা যদি চান যে হ্যাঁ আমি এই ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে পারবো, সেক্ষেত্রে তার কিন্তু খুব বেশি পুঁজি লাগে না। মোটামুটি 10-15 হাজার টাকা নিয়ে যদি সে চায় হ্যাঁ একজন উদ্যোক্তা হবে, সেটা কিন্তু হওয়া খুব তার পক্ষে সম্ভব। জেলার 4টি উপজেলায় শতাধিক কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন ভার্মি কম্পোস্ট সার। এ থেকে প্রতি মাসে উৎপাদন হয় প্রায় 50 টন সার। এখন ঝালকাঠি। এবারে দেশের বাইরের খবর। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ ইতালির শ্রমবাজার ধরে রাখতে কাজ চলছে বলে জানিয়েছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ইতালি দূতাবাস থেকে যেন সঠিক উপায়ে আবেদনকারীরা দ্রুত ভিসা পান তা নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন। শ্রমিক ঘাটতি মেটাতে 2025 সালে 1,81,000 শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করেছে ইতালি সরকার। তবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম থাকায় ভিসা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ইতালিতে যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশি, পাকিস্তানি ও শ্রীলঙ্কানরা। বিগত বছরগুলোতেও বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে পাসপোর্ট আটকে পড়া সহ ভিসা জটিলতার ঘটনা ঘটেছে। এইসব জটিলতা নিরসনে ইতিমধ্যেই ইতালির বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজ শুরু করার দাবি জানিয়েছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস। কঠোর যাচাই বাছাই করা হলেও সঠিক আবেদনকারীদের দ্রুত ভিসা নিশ্চিতের বিষয়ে আশার কথা জানালেন রাষ্ট্রদূত। তারা ইনভেস্টিগেশন করার পরে যাদের জেনুইন নুলাবস্থা পাবে তাদেরকে তারা ভিসা দিবে। তো আমরা এই জন্য তাদের উপরে আমরা তাদের কাছে রিকোয়েস্ট করি যেন
তারা পাসপোর্টগুলো যেন তারা দ্রুততার সাথে ডিসপোজ করে দেয়। আমাদের জানা মতে কয়েকজন গেছে এবং সামনেও হয়তো আরো কিছু লোকজন যাবে, যাতে তারা দ্রুততার সাথে পাসপোর্টের ইস্যুটা যেন ডিসপোজ করতে পারে। চলতি নভেম্বরের 1 থেকে 30 তারিখের মধ্যে যারা সঠিকভাবে আবেদনপত্র পূরণ করবেন তারাই 2025 সালের ফেব্রুয়ারিতে ক্লিক ডের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দালাল চক্রের প্রভাব কিছুটা কমার পাশাপাশি দেশের সুনাম বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। গতি বাড়বে রেমিটেন্স প্রবাহেও। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। ইসরায়েলি ভূখণ্ডে রোববার রাতে 340টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 29 জনের প্রাণহানির পর হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালালো। তেল আবিবের কাছে থাকা একটি ভবনে হিজবুল্লাহর ছোড়া রকেটে আঘাত হেনেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশুদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করছে হিজবুল্লাহ। এসব হামলায় 10 জনের বেশি ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে স্থল অভিযানে থাকা ইসরায়েলি সেনারা। প্লাস্টিকের উৎপাদন রোধ না করলে আগামী 1 দশকে প্লাস্টিক বর্জ্যে ছেড়ে যাবে গোটা বিশ্ব। প্লাস্টিক দূষণ নিয়ে জাতিসংঘের 5ম ও চূড়ান্ত দফার আলোচনা সোমবার শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। প্লাস্টিক বর্জ্য নিরসনে প্রথমবারের মতো হতে যাচ্ছে বৈশ্বিক চুক্তি, যা আইনে পরিণত করার আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। প্লাস্টিক বর্জ্য মানব স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও জলবায়ুর জন্য হুমকি স্বরূপ। 2 বছর আগে 175টি দেশ এই বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে। এরপর জাতিসংঘের 4 দফার আলোচনার পরও তেল উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। 2024 সালের মধ্যে প্লাস্টিক দূষণ শেষ করার ভিত্তি স্থাপনের প্রতিশ্রুতিরও খবর নেই। বিশ্বে এখনও টিকে আছে $712 বিলিয়ন প্লাস্টিক শিল্প। এবার দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে জাতিসংঘের চূড়ান্ত দফার আলোচনায় বৈশ্বিক চুক্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যেখানে প্লাস্টিক দূষণ রোধ ও সামুদ্রিক পরিবেশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিসের এক গবেষণা বলছে, আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া প্রতি বছর প্রায় 20 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন করে, যা জাপান ও তাইওয়ানের সমান। প্লাস্টিক দূষণ রোধে একটি কার্যকর আইন করার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন দেশ থেকে আসা জলবায়ু কর্মীরা। তাদের মতে দূষণ বন্ধের অন্যতম উপায় প্লাস্টিক উৎপাদন কমানো। 환경운동연합과 10개 지구의 법 멤버들 오늘 모인 500명의 사람들은 휴먼 사인을 진행했습니다. We have a big plastic problem in Australia, like all around the world. We know that fossil fuel companies are responsible for the plastic crisis. বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের ব্যবহার কমানোর চুক্তিটি কার্যকর হয়নি। প্লাস্টিক দূষণের জন্য গ্রাহকদেরও দায়ী করেন এই বিশেষজ্ঞ। 플라스틱 감축 목표에 대한 논의도 지금 진전이 전혀 되고 있지가 않고, 그리고 플라스틱 생산국하고 이제 소비국 간의 어떤 입장 차이가 এবারের আলোচনার লক্ষ্য ভবিষ্যতে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার দুটোই কমানো। তা না হলে আগামী 10 বছর পর প্লাস্টিক বর্জ্যে ছেয়ে যাবে গোটা বিশ্ব। আর 2060 সালের মধ্যে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার বাড়বে 3 গুণ, যার অর্ধেক হবে অব্যবহারযোগ্য প্লাস্টিক। আর প্লাস্টিকের ব্যবহার সবচেয়ে বেশি হবে সাব-সাহারান আফ্রিকা ও এশিয়া অঞ্চলে। তানভীর জনি, এখন বিশ্ব। এখন বাজার শেষ করব লাল শাপলার খবর জানিয়ে। সবুজ চা বাগানে দৃষ্টিনন্দন লেক, তারই পাশে ফুটেছে টকটকে লাল শাপলা। মনোরম দৃশ্যটি দেখতে প্রতিদিনই আসছেন পর্যটকরা। হবিগঞ্জের চুনারু ঘাটের শাপলা লেকটি সবার কাছে এখন অন্যতম আকর্ষণ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে ঠিক মনোরম একটি পরিবেশ, লাল শাপলায় ভরে গেছে। শাপলা লেকে এসে পর্যটকরা কি বলছেন এবং তাদের অনুভূতি কি আসলে? মানুষজন ঘুমিয়ে থাকার কথা, কিন্তু আমরা যেটি দেখছি যে এই যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার যে দেওন্দী চা বাগানের শাপলা লেকটি রয়েছে, সেখানে হাজার হাজার পর্যটক ভিড় করছেন। মূলত ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটিতে
দর্শনার্থীরা আসতে শুরু করেন এবং সূর্য ওঠার সাথে আমরা দেখছি যে যে লেকটি রয়েছে এই লেকের চারপাশে হাজার হাজার দর্শনার্থী, এখানে অনেকে তাদের বন্ধু বান্ধবদের নিয়ে এসেছেন, অনেকে তাদের পরিবার পরিজন সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে এসেছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের শাপলা বিল আসলে অনেক দেখেছেন, কিন্তু এই যে এই দেওন্দী চা বাগানের যে শাপলা বিলটি রয়েছে এটির অন্যতম আকর্ষণ হচ্ছে এই যে সকালবেলা চারপাশে চা বাগান কুয়াশায় ঢাকা, চা বাগানের সৌন্দর্য কিন্তু এমনিতেই অন্যরকম হয়ে থাকে। তার মধ্যে এই যে লেকের মধ্যে বানিয়াচং, নবীগঞ্জ এই উপজেলাগুলো থেকে পর্যটকরা আসেন। আবার দিনের বেলা আমরা যেটি দেখছি বিকেলের দিকেও পর্যটকের ভিড় থাকে, যেগুলোতে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এই এলাকাগুলো থেকেও আসেন। পর্যটকরা যেটি বলছেন যে চা বাগানের মধ্যে এই দৃষ্টিনন্দন লেক, সেখানে এই যে লাল শাপলার ফুটে থাকা সেই দৃশ্যটি আসলে অনেকটা বিরল বলা যায়। এ ধরনের দৃশ্য সচরাচর চোখে পড়ে না, যেই কারণে আসলে পর্যটকরা এখানে ভিড় করছেন। তবে তাদের একটি আক্ষেপও রয়েছে যে এই যে সৌন্দর্য, বিশেষ করে স্থানীয় যারা রয়েছেন তারা আক্ষেপ করছেন যে সচরাচর চোখে পড়ে না, যেই কারণে আসলে পর্যটকরা এখানে ভিড় করছেন। তবে তাদের একটি আক্ষেপও রয়েছে যে এই যে সৌন্দর্য, বিশেষ করে স্থানীয় যারা রয়েছেন তারা আক্ষেপ করছেন যে প্রতি বছরই আসলে এখানে লাল শাপলা বিল লেকের মধ্যে লাল শাপলা ফুটে, তবে পর্যটকদের নজরে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবছর আসলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যে কারণে এবছর পর্যটকের সমাগমটা বেশি রকম হচ্ছে। তবে তাদের যে আক্ষেপটি সেটি হচ্ছে যে অনেক পর্যটকই এখান থেকে আসলে যাওয়ার সময় ফুল ছিঁড়ে নিয়ে যান, যেই বিষয়টি নিয়ে আসলে অনেকে দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি এই যে চিপসের প্যাকেট কিংবা অন্যান্য যে প্লাস্টিক পণ্য, যে প্লাস্টিক কাগজের বিভিন্ন পলিথিন কাগজ রয়েছে সেই কাগজগুলো আসলে লেকের মধ্যে ফেলে লেকের যে পরিবেশ সেটি নষ্ট করছেন। স্থানীয় লোকজন যেটি বলছেন যে এখানকার সৌন্দর্য ধরে রাখার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, যেন পর্যটকদের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা একটু কিছুটা জোরদার করা, পাশাপাশি পর্যটক বান্ধব আসলে এই জায়গাটি গড়ে তুললে, যেহেতু চা বাগান রয়েছে, পাশাপাশি চুনারুঘাট উপজেলা এমনিতে আসলে পর্যটক বান্ধব একটি এলাকা, এখানে সাতচুরি জাতীয় উদ্যান রয়েছে, চা বাগান রয়েছে উঁচু নিচু টিলার মধ্যে, একই সাথে এই যে নতুন আকর্ষণ শাপলা বিল, সবকিছু ঘিরে আসলে পর্যটক বান্ধব করে তোলার জন্য প্রশাসনের কাছে তাদের জোর দাবি জানিয়েছেন তারা। তবে আমাদেরকে উপজেলা প্রশাসন যেটি বলছে যে তারা আসলে বিষয়টিকে দিয়ে খুব গুরুত্ব সহকারে কাজ করছে, যেন আসলে পর্যটকরা এখানে স্বাচ্ছন্দ্য ভাবে আসলে ঘুরতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে। সেই জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়টি আসলে তারা গুরুত্ব সহকারে দেখছেন। রাত্রি হবিগঞ্জের শাপলা লেক থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার। শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক, দুই পক্ষেরই ক্যাম্পাসে অবস্থান। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। শত কোটি টাকা খরচেও হাতের ইশারায় আটকে ট্রাফিক ব্যবস্থা, নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলছে সিটি কর্তৃপক্ষ। বুয়েট নির্ধারণ করছে, ওই কস্ট এস্টিমেটটাও তারা করছে। আমরা পেলে ডিটিসি এর সাথে মিটিং করে স্থানীয় সরকার বিভাগ যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করব। বালু উত্তোলন আর দখল দূষণে খরস্রোতা সোমেশ্বরী এখন শান্ত, নামমাত্র দরে ইজারা নিয়ে কোটি টাকার বাণিজ্য। তেল আবিবে মুহুর্মুহু ড্রোন ও রকেট হামলায় হিজবুল্লাহর, লেবাননের পাহাড় থেকে পিছু হটল ইসরায়েলি সেনারা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।